কুয়াকাটা বাংলাদেশের একমাত্র সমুদ্র সৈকত, যেখান থেকে আপনি সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই উপভোগ করতে পারবেন। বাংলাদেশের দক্ষিণে পটুয়াখালী জেলায় অবস্থিত এক অপরূপ সৌন্দর্যের নাম কুয়াকাটা, যাকে আমরা সাগরকন্যা হিসেবে জানি। আসসালামু আলাইকুম সবাইকে। আমি এখন দাঁড়িয়ে আছি কুয়াকাটা সমুদ্র সৈকতে। কুয়াকাটা ঘুরতে এসে আমি কোথায় কোথায় ঘুরেছিলাম, কী এক্সপিরিয়েন্স করেছিলাম, সাথে কত টাকা খরচ হয়েছিল, তার সম্পূর্ণ ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলেন ভিডিওটি শুরু করা যাক। কুয়াকাটা ঢাকা থেকে প্রায় 290 কিলোমিটার দূরে অবস্থিত, আর যদি আমার বাড়ি থেকে হিসাব করি প্রায় 390 কিলোমিটার দূরে অবস্থিত। যার কারণে চিন্তা করলাম জীবনের প্রথমবারের মতো লঞ্চে করেই বরিশাল হয়ে কুয়াকাটা যাব। যার কারণে চাঁদপুর থেকে প্রায় 6 ঘন্টা জার্নি করেই বরিশাল পৌঁছে গেলাম। এরপর বরিশাল রূপাতলী বাস স্ট্যান্ড থেকে 250 টাকা ভাড়ায় বাসে করে রওনা দিলাম কুয়াকাটার উদ্দেশ্যে। সময় লেগেছিল প্রায় 3 ঘন্টা 20 মিনিটের মতো, কারণ বরিশাল হতে কুয়াকাটার দূরত্ব প্রায় 110 কিলোমিটারের মতো। আসার সময় বরিশাল বিশ্ববিদ্যালয় সহ আরও অনেক কিছুই দেখতে পারবেন এই পথে। অনেকটাই লং জার্নির পর কুয়াকাটা বাস স্ট্যান্ডে এসে পৌঁছালাম। তারপর আবার ভ্যানে করে চললাম কুয়াকাটা জিরো পয়েন্টের উদ্দেশ্যে। যেতে যেতে কুয়াকাটা বাস স্ট্যান্ডের পাশে অসাধারণ রাস্তা এবং তার আশেপাশে সৌন্দর্য উপভোগ করছিলাম। কুয়াকাটা বাস স্ট্যান্ড থেকে কুয়াকাটা জিরো পয়েন্ট পর্যন্ত ভাড়া নিয়েছিল 20 টাকা। এখানে এসে প্রথমে চলে গেলাম আমাদের রুমে, কারণ আমাদের রুম আগে থেকেই বুকিং দেওয়া ছিল। আমাদের রুমটিও ছিল 20 থেকে 1 মিনিট হাঁটার দূরত্বেই। এরপর রুমে গিয়ে কাপড় চোপড় চেঞ্জ করে চলে গেলাম বিচে, কারণ সময়টা তখন প্রায় 11টা। কারণ আমাদের প্ল্যান ছিল গোসল করেই দুপুরের খাবার খাবো। বিচে এসে প্রথমে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, আশেপাশে সব কিছুই দেখলাম। বিচের এই জিরো পয়েন্টে পেয়ে যাবেন একটি পুলিশ বক্স। যদি আপনার কোনো সমস্যা হয়ে থাকে তাহলে এখানে অভিযোগ জানাতে পারেন। কুয়াকাটা সমুদ্রের আশেপাশে দেখতে পারবেন প্রচুর পরিমাণ বাইক। এখানে মূলত বাইক দিয়ে সব জায়গায় ঘোরা হয়, তা নিয়ে একটু পরে বিস্তারিত বলবো। আর আমরা বাইকে করে কোন কোন স্পটে ঘুরেছিলাম তা দেখাবো। আর যেদিন গিয়েছিলাম ওই দিনটা ছিল বৃহস্পতিবার, যার কারণে কুয়াকাটা সমুদ্র সৈকত মোটামুটি ফাঁকাই ছিল। আমরাও কিছুক্ষণ এখানে ঘোরাঘুরি করলাম, আর দেখতে পেলাম এখানে কিছু পরিমাণ মানুষ আনন্দ করছে। তাদের সাথে কিছুক্ষণ গিয়ে আনন্দ করলাম। সবাই সবার মতো বন্ধু বান্ধবদের সাথে আনন্দ করছিল, আর আমরাও আমাদের মতো বিচে হাঁটছিলাম এবং ভিডিও করছিলাম। আর দেখছিলাম বিভিন্ন ধরনের মানুষের বিভিন্ন ধরনের কর্মকাণ্ড। কেউ বা বিচে গোসল করছিল, কেউ কেউ তাদের মতো গান গাইছিল। সবাই সবার মতো আনন্দ উপভোগ করতে ব্যস্ত, আমরাও তার ব্যতিক্রম নই। আমরাও কিছুক্ষণ এখানে হাঁটাহাঁটি করেছিলাম এবং সবার সাথে আনন্দ উপভোগ করছিলাম। বিভিন্ন ধরনের আনন্দ তো হলো, এবার চিন্তা করলাম একটু অন্য রকমের অভিজ্ঞতা নিয়ে সমুদ্রে ঢেউ মেরে আসি। যেই কথা সেই কাজ। স্পিড বোটে করে মাত্র 100 টাকায় সমুদ্রে একটা অ্যাডভেঞ্চারাস এক্সপিরিয়েন্স নিয়ে আসলাম। আপনাদেরকে আবার বলে রাখি, এই স্পিড বোটে করে আপনি চাইলে চরবিজয় যেতে পারেন। চরবিজয় হচ্ছে বর্তমানে কুয়াকাটার সবচেয়ে আলোচিত একটি চর। এই চরবিজয়টি মাঝে মধ্যে জোয়ার ভাটার কারণে দেখা মেলে। স্পিড বোটে করে যেতে চাইলে ভাড়া পড়বে অনেক, কিন্তু আপনি চাইলে ট্রলারও যেতে পারবেন। এক্ষেত্রে ভাড়া 100 থেকে 150 টাকার মতো পড়ে। আমাদের হাতে তেমন কোনো সময় ছিল না, যার কারণে আমরা চরবিজয় যেতে পারিনি। তবে আপনারা চাইলে চরবিজয় ঘুরে আসতে পারেন, কারণ চরবিজয় একটি অন্যরকম একটি অভিজ্ঞতা আপনাকে এনে দেবে। আর যদি কুয়াকাটা এসে থাকেন তাহলে এই ধরনের স্পিড বোট রাইড নিতে ভুলবেন না, কারণ এটি আপনার কুয়াকাটার ভ্রমণকে অনেকটাই স্মরণীয় করে দেবে। আর রাইডের শেষ মুহূর্তে এসে ড্রাইভার শয়তানি করে একটি বাঘ দিয়েছে, যা আমাদের স্পিড বোটে থাকা সকল যাত্রী ভয়ঙ্করভাবে ভয় পেয়েছিল। সেই সাথে সেরা একটি বিনোদন পেয়েছিলাম এই স্পিড বোট রাইডে। এরপর সমুদ্রে কিছুক্ষণ ডুবুডুবি করলাম, গোসল করলাম, তারপর আবার চলে গেলাম রুমে। রুম থেকে রেস্ট করে বিকেলের দিকে আবার চলে আসলাম বিচের দিকে। বিচের দিকে এসে প্রথমেই এই বাইকওয়ালার সাথে কিছুক্ষণ কথা বলে নিই, কারণ এই বাইকগুলো থেকে আপনি ঘুরতে পারবেন লেবুর বন, 3 নদীর মোহনা ছাড়াও আরও ইত্যাদি ইত্যাদি স্পট। সবগুলো স্পটে আপনাকে বাইকে যেতে হবে অথবা ভ্যান পেয়ে যাবেন। তবে বাইকে হচ্ছে সবচেয়ে মজার রাইড। তাই যদি আপনাদের দলে সদস্য কম হয়ে থাকে তাই অবশ্যই চেষ্টা করবেন বাইকে যেতে, কারণ আপনি ভ্যানে করে গেলে বাইকের মতো তেমন একটা এক্সপিরিয়েন্স পাবেন না। আমরা গিয়েছিলাম বাইকে, আর আমাদের থেকে ভাড়া নিয়েছিল 450 টাকা। আমরা ছিলাম 2 জন, তাই জনপ্রতি হিসাব করলে 225 টাকা পড়ছিল আমাদের জনপ্রতি ভাড়া। বিকালবেলা বিচের মধ্যে জোয়ারের কারণে আমরা প্রথমেই বিচে চলছিলাম। তারপর জোয়ারের কারণে আমাদের উপরে উঠতে হলো আর বাঁধের মধ্য দিয়ে বাইক চালাতে হলো। আসলে বিচে না চালাতে পারলেও বাঁধটিও কিন্তু অনেক সুন্দর রাস্তা, পাশে বিশাল সমুদ্র দেখা যায়, যার কারণে আপনি এই রাইডটি খুবই উপভোগ করবেন। যদি আমার ভ্রমণ নিয়ে ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।
কিন্তু কাছে বাইক চালাতে চালাতে অনেকটা দূর চলে এসেছিলাম। এরপর দেখতে পেলাম এই ধরনের একটা বন। আসলে দেখে মনে হচ্ছিল এটা কোনো মেন রোড বন। পর ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম, তিনি বললেন এটাই হচ্ছে লেবুর বন। আমি এখন যে জায়গাটিতে আছি এই জায়গাটি হচ্ছে কুয়াকাটা সমুদ্রের পাশেই লেবুর বন নামে পরিচিত একটি জায়গা। তো দেখতেই পাচ্ছেন এখানে ঘূর্ণিঝড়ের কারণে অনেক গাছপালা নষ্ট হয়ে আছে। আসলে এই লেবুর বন জায়গাটি হচ্ছে কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে প্রায় 4 কিলোমিটার পূর্বে অবস্থিত। অনেক সুন্দর জীববৈচিত্র্যে পরিপূর্ণ এই জায়গাটি। অনেক আগে এই বনটি ছিল সুন্দরবনের একটি অংশ। পরবর্তীতে এটি সুন্দরবন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এখন এই বনে কেওড়া গাছ আরো ইত্যাদি ইত্যাদি গাছ রয়েছে। কিছুই দেখে মনে হচ্ছে যেন ধ্বংসপ্রাপ্ত। আসলে ঘূর্ণিঝড়ের কারণে এইসব গাছগুলো প্রচুর ধ্বংস হয়। এই গাছগুলোই মূলত আমাদের দেশের এক এক অঞ্চলকে রক্ষা করে থাকে ঘূর্ণিঝড়ের হাত থেকে। কুয়াকাটা ঘুরতে গেলে লেবুর বন নামে এই জায়গাটিকে কখনোই মিস করবেন না। এরপর কিছুক্ষণ ঘোরাঘুরি শেষ করে আবার রওনা দিলাম ঝাউবনের উদ্দেশ্যে। ওইখানে হচ্ছে আবার 3 নদীর মোহনা, তাই তাড়াতাড়ি যেতে হবে আর সূর্যাস্ত এখানে উপভোগ করতে হবে। অসাধারণ একটি রাস্তা দিয়ে বিচের মধ্য দিয়ে চলে যাচ্ছি ঝাউবনে। এক পাশে সমুদ্র আর অন্য পাশে লেবুর বন, যেন এক অসাধারণ মুহূর্ত যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার এই ভ্রমণে কত টাকা খরচ হয়েছিল এবং কিভাবে খরচ হয়েছিল সবকিছু আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। অনেকক্ষণ বাইকে চলার পর পৌঁছে গেলাম 3 নদীর মোহনার এই জায়গাটিতে। এর পাশে হচ্ছে ঝাউবন, আবার এক পাশে হচ্ছে 3 নদীর মোহনা, আবার অন্য পাশে হচ্ছে সুন্দরবনের ফাট্টার চর নামে একটি পরিচিত একটি জায়গা। যদিও আমাদের ফাট্টার চর নামে ওই জায়গাটিতে যাওয়া হয়নি। ওইখানে যেতে হলে আপনাকে এক্সট্রা একদিন হাতে সময় নিয়ে আসতে হবে। এরপর আমরা দেরি না করে প্রথমে ঝাউবনে প্রবেশ করছি। দেখতে পাচ্ছেন এই হচ্ছে ঝাউবন, অসাধারণ একটি জায়গা। এক পাশে সমুদ্র আর অন্য পাশে হচ্ছে ঝাউবন। কুয়াকাটার মধ্যে সবচেয়ে সুন্দর জায়গাগুলোর মধ্যে অন্যতম এই ঝাউবন। আর এই ঝাউবনের পাশে যে 3 নদীর মোহনা রয়েছে, এখান থেকে কুয়াকাটা সবচেয়ে সুন্দর সূর্যাস্ত দেখা যায়। আপনারা অবশ্যই চেষ্টা করবেন 3 নদীর মোহনা থেকে সূর্যাস্ত দেখার জন্য। সবাই দেখতেই পাচ্ছেন সবাই সবার মতো ঝাউবনে প্রবেশ করছি আর কিছুক্ষণ ঝাউবনের ভিতরে ঘুরে ঘুরে আসছি। আমরা খুব তাড়াতাড়ি ভিতরে প্রবেশ করছি কারণ আমাদের বাইরে আরো অনেক কাজ রয়েছে। আসসালামু আলাইকুম সবাইকে। আমি আছি এখন কুয়াকাটা সমুদ্র সৈকতের পাশে এই ঝাউবনে। দেখতে পাচ্ছেন কত বড় বিশাল এক ঝাউবন। এই ঝাউবনে বন্যার সময় অনেক পানি হয়ে যায়। দেখতে পাচ্ছেন অনেক বড় বিশাল ঝাউবন, এক পাশে সমুদ্র সৈকত আর অন্য পাশে ঝাউবন, যেন অপরূপ দৃশ্য। এখানে অসাধারণ অসাধারণ, এক কথায় অসাধারণ এই ঝাউবন। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ঝাউবন এবং ঝাউ গাছ এখানে, মানে এক কথায় অসাধারণ। এখানে না আসলে আপনি বুঝতে পারবেন না এই জায়গা কতটা সুন্দর। ঝাউবনের ভিতরে দেখতে পাচ্ছেন কি পরিমাণ মানুষ এখানে। সবাই কেউ ছবি নিয়ে কেউ ভিডিও নিয়ে ব্যস্ত।
ঝাউবনে প্রায় অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম। এরপর আমরা আবার তাড়াতাড়ি চললাম ফিশ মার্কেটের দিকে, কারণ ওইখানে আসার সময় আমরা মাছ অর্ডার করে এসেছিলাম, তা এখন সংগ্রহ করতে হবে। তো চলে আসলাম ফিশ মার্কেটে। এখানে গিয়ে এখন আমরা আমাদের মাছ সংগ্রহ করব। চাইলে ঝাউবন যাওয়ার সময় এখানে মাছ অর্ডার করে যেতে পারেন, অথবা কেউ ঝাউবন ঘুরে ঘুরে এসে এখানে মাছ অর্ডার করতে পারেন। আবার কেউ কেউ সূর্যাস্ত দেখেও এখানে আসে। এখানে অনেকগুলোই মাছের দোকান আছে, তাই একটু যাচাই বাছাই করে দেখে নেবেন। আমরা অর্ডার করেছিলাম কোরাল মাছ, আর সাথে দোকানদার আমাদেরকে একটি মাছ ফ্রিতে দিয়েছিল। ফ্রিতে দেওয়া মাছটির নাম সঠিক আমি জানি না, ফ্রিতে দিয়েছিল, তাই আমি এই মাছটির নাম ওনাকে আর জিজ্ঞাসাও করিনি। হয়ে গেছে আমাদের ফিশ ফ্রাই। এরপর এটিকে আমরা পার্সেল করে নিয়েছিলাম, কারণ আমরা আমাদের রুমে নিয়ে খাবো এগুলোকে। আমরা প্ল্যান করেছিলাম এগুলোকে আমরা আমাদের রুমে নিয়ে খাবো। ফিশ মার্কেট ঘোরাঘুরি শেষ করে আমরা চলে গেলাম তাড়াতাড়ি শুটকি পল্লীতে, কারণ আমাদের সূর্যাস্ত আবার বিচের মধ্যে দেখতে হবে। এখানে শুটকি পল্লীতে অনেকগুলো দোকান রয়েছে, আর শুটকি পল্লী হচ্ছে ফিশ মার্কেটের পাশেই। ফিশ মার্কেট থেকে আমরা মাছ সংগ্রহ করে এখানে হেঁটেই চলে এসেছিলাম। এখানে অনেকগুলোই দোকান রয়েছে, আপনারা যাচাই বাছাই করে যে যার মতো শুটকি নিতে পারেন। এখানে জেলেরা তাদের ধরে আনা তাজা মাছ এখানে শুটকি করে রোদে দেয়। আমরা বাইক চালিয়ে আসার সময় বিচের মধ্যে দেখেছিলাম অনেক বিশাল বিশাল জায়গায় শুটকি রোদে শুকিয়ে রেখেছিল। যত ধরনের শুটকি দেখতে পাচ্ছেন তা সবকিছুই তাজা মোটামুটি, মানে শুটকি এখানে পেয়ে যাবেন। তা আপনারা যাচাই বাছাই করে শুটকি নিতে পারেন। আমরা কয়েকটি দোকান দেখেছিলাম, এরপর যাচাই বাছাই করে আমি বাড়ির জন্য ছুরি শুটকি নিয়েছিলাম। দাম নিয়েছিল কেজি 700 টাকা। তবে আপনারা চাইলে আরও অনেক দোকান ঘুরে ঘুরে দেখতে পারেন, কারণ এখানে কম দামে ছুরি শুটকিও আছে, আবার বেশি দামিও আছে, তা আপনারা দেখে শুনে নেবেন। তিনটা কতটুকু মানে ওজন যতটুকু হয় ধরে দেন। আচ্ছা তেল বাঁচবে আজকে দললি তেল কেজি কত এটা? এরপর আবার তাড়াতাড়ি রওনা দিলাম সূর্যাস্ত দেখার জন্য, কারণ আমাদের সূর্যাস্ত বিচে বসে দেখতে হবে। আমরা আমাদের সূর্যাস্তটা শুটকিপল্লির পাশেই সুন্দর একটা জায়গায় দেখেছিলাম, আর ওই জায়গাটা শুটকিপল্লি থেকে প্রায় 1 কিলোমিটার দূরে অবস্থিত। আর ওই জায়গাটাতেই বসে আমার জীবনে সবচেয়ে সেরা সূর্যাস্ত দেখেছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, মাশাআল্লাহ কত সুন্দর একটা সূর্যাস্ত, যা আপনারা না দেখলে বুঝতেই পারবেন না। সূর্যাস্ত দেখা শেষ করলাম, এরপর রুমে গিয়ে কিছুক্ষণ রেস্ট করলাম। রাতের দিকে আবার চলে গেলাম কুয়াকাটা সমুদ্রের পাশে আরেকটি ফিশ মার্কেটে। এই ফিশ মার্কেটটি কুয়াকাটা 0 পয়েন্ট থেকে পশ্চিম পাশে 10 মিনিট হাঁটার দূরত্বে অবস্থিত। অনেক বিশাল বড় একটি ফিশ মার্কেট, এখানে হরেক রকমের মাছই আপনি পেয়ে যাবেন। আমরা যেহেতু বিকেলবেলার দিকে কোরাল মাছ কিনে খেয়েছিলাম, তাই এখানে আর ভারী কোনো খাবার খাবো না, তাই চিন্তা করলাম অন্য কিছু একটা ট্রাই করা যাক। তাই নিয়ে নিলাম কাঁকড়া। কাঁকড়া আমাদের কাছ থেকে প্রতি পিস 100 টাকা করে নিয়েছিল, আর সাথে নিয়ে নিলাম স্কুইড নামে একটি মাছ। স্কুইড নামে এটা কি মাছ এটা সম্পর্কে আমার সঠিক কোনো ধারণা নেই, তাই জীবনে প্রথমবারের মতো এটা খেয়ে দেখলাম। আপনারা এই ফিশ মার্কেটে মোটামুটি কম দামে মাছ পেয়ে যাবেন, কারণ এখানে অনেকগুলো দোকান রয়েছে, তাই একটু যাচাই বাছাই করে দেখে নেবেন। হয়ে গেছে আমাদের কাঁকড়া এবং স্কুইড মাছ। আজকে জীবনের প্রথমবারের মতো কাঁকড়া এবং স্কুইড মাছ টেস্ট করে দেখব। এর জন্য চলে গেলাম বাইরে খোলা মাঠে। ওইখানে দেখলাম পরোটা বিক্রি করে, ওইখানে পরোটা দিয়ে কাঁকড়া মাছ খাবো। খোলা আকাশের নিচে এত মানুষের সাথে খাওয়ার মজাই আলাদা। তো আর কি, এখানে আজকে আমার কুয়াকাটা ভ্রমণের প্রথম দিনের ভিডিও শেষ করছি। কালকে সকালে আবার দেখা হবে। পরের দিন সকালে ভোর 4টার সময় অ্যালার্ম সেট করে রাখি, কারণ আমরা আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম কাউয়ারচর নামে একটি জায়গায় সূর্যোদয় দেখব।
কারণ কাউয়ার চর থেকে নাকি সবচেয়ে সুন্দর একটি সূর্যোদয় দেখা যায়। তাই আমরা ভোর 4টার দিকে ঘুম থেকে উঠে যাই এবং প্রায় 5টার দিকে বাইকে করে রওনা দিই কাউয়ার চরের উদ্দেশ্যে। কারণ কাউয়ার চর কুয়াকাটা 0 পয়েন্ট থেকে প্রায় অনেকটাই দূরে। আমাদের যেতে সময় লেগেছিল প্রায় আধা ঘন্টার উপরে। এখানে আসার সময় আপনি লাল কাঁকড়ার বিচ, ম্যানগ্রোভ ফরেস্ট এবং কুয়াকাটা জাতীয় উদ্যান দেখতে পাবেন। আমি যখন এসেছিলাম তখন আকাশে অতটা আলো হয়নি, কিন্তু সুন্দর একটি সূর্যোদয় উপভোগ করার জন্য সবাই এখানে উপস্থিত হচ্ছিল। কখন একটু সূর্য উঁকি দিবে তাই তো সবাই এখানে অপেক্ষা করছে। আমিও কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম। আসলে কাউয়ার চর নামে এই জায়গাটি মূলত কুয়াকাটা 0 পয়েন্ট থেকে প্রায় 8 কিলোমিটার পূর্বে অবস্থিত। অনেকে এই জায়গাটিকে কাউয়ার চর, অনেকে আবার গঙ্গামতির চর নামেও ডাকে। এই জায়গা থেকে মূলত কুয়াকাটা সবচেয়ে সুন্দর সূর্যোদয় উপভোগ করা যায়। এখানে আপনি না আসলে বুঝবেনই না এখানে সূর্যোদয়টা কতটা মনোমুগ্ধকর। সমুদ্রের বুক চিরে যখন লাল সূর্যটা উপরে উঠে আসে তখন আকাশের মধ্যে যে একটা দৃশ্য তৈরি হয় তা আসলে অবিশ্বাস্যকর। সূর্য উদয়ের সময় দেখতে পাচ্ছেন এখানে কি পরিমাণ পর্যটক জমাই হয়েছিল। আপনারা এখানে যারা আসতে চান তারা অবশ্যই আগে থেকে বাইক ভাড়া করে রাখবেন, কারণ এখানে সকালে আসার জন্য বাইক পাওয়া যায় না। আসলে শীতের মধ্যে এই ধরনের একটা সূর্যোদয় দেখা এবং সমুদ্রের এরকম নীরবতা আসলেই সেরা একটা অনুভূতি তৈরি করে। সূর্যোদয় দেখা শেষে এর চারপাশে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম এবং চারিপাশটা ভালোভাবে দেখলাম, কারণ সমুদ্রের অপর পাশে রয়েছে বড় একটি ঝাউবন। আপনারা চাইলে ওইখানেও যেতে পারেন। সূর্য উদয় দেখায় আমাদের শেষ। দেখতে পাচ্ছেন সূর্য অনেকটা উপরে উঠে গেছে। এখন আমাদের সকালের নাস্তা সারা বাকি। সকাল নাস্তা সারতে যাচ্ছে ওইখানে। এই জায়গাতে দেখতে পারবেন অনেকগুলো বড় বড় নৌকা, কারণ এর আশেপাশে হচ্ছে জেলেদের বাড়ি। বালুর মধ্যেও দেখলাম অনেক জেলে এখানে জাল বিছিয়ে রেখেছে, কারণ তারা রাতে মাছ ধরে এসে এই জালগুলোকে এখানে শুকানোর জন্য বিছিয়ে রাখে। কাউয়ার চরে সমুদ্রের অপর পাশে দেখতে পারবেন বিশাল বড় এক ঝাউবন। এটাকে নাকি কাউয়ার চরে মিনি সুইজারল্যান্ড নামে ডাকা হয়। আপনারা চাইলে এখানেও কিছু সময় কাটাতে পারেন। যদি আমার এই ভ্রমণ নিয়ে ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক কমেন্ট করে যাবেন। এখানে আমরা এখন আমাদের সকালের নাস্তা সারবো। দেখতে পাচ্ছি অনেকগুলি দোকান। দেখি কি এখানে পাওয়া যায়। এই হচ্ছে কাউয়ার চরের জনপ্রিয় খাবার হোটেলগুলো। এইসব হোটেলে সবচেয়ে জনপ্রিয় খাবার হলো ইলিশ খিচুড়ি। তা আমরা আজকে ইলিশ খিচুড়ি দিয়ে আমাদের সকালের নাস্তা সারবো। তাই তাড়াতাড়ি চলে গেলাম একটি দোকানে। ওইখানে দেখলাম গরম গরম খিচুড়ি এবং ইলিশ ভাজা হচ্ছে। তাই আগে দোকানদারের কাছে যাচ্ছি, দেখি কত করে ইলিশ খিচুড়ি নেই। ইলিশ খিচুড়ি কত? ইলিশ খিচুড়ি মাত্র 70 টাকা, 2 পিস দিয়ে 100 টাকা, এক পিস দিয়ে 70 টাকা, 2 পিস দিয়ে 100 টাকা। দেখতে ঘুরে দেখা। যদিও এখানে বড় ছোট ইলিশ রয়েছে, ওই হিসেবে দাম নিবে তারা। দাম তো জানা হলো, এখন আমরা হোটেলে প্রবেশ করছি। সকালের নাস্তার জন্য ইলিশ খিচুড়ি অর্ডার করে দিয়েছিলাম। এই তো চলে এসেছে আমাদের ইলিশ খিচুড়ি। আমাদের থেকে দাম নিয়েছিল 70 টাকা করে। আর এখানে ইলিশের সাথে সাথে আপনাকে ইলিশ মাছের একটি ভর্তা দিবে। আসলে খিচুড়ির সাথে জীবনের প্রথমবারের মতো ইলিশ মাছ ট্রাই করছিলাম, দেখি কেমন লাগে। আসলে খিচুড়ির সাথে ইলিশ মাছ অতটাও খারাপ না, ভালোই লেগেছিল। এরপর আবার রওনা হলাম মিস্ত্রিপাড়া বৌদ্ধ মন্দিরের উদ্দেশ্যে। মিস্ত্রিপাড়া বৌদ্ধ মন্দিরেও এখান থেকে অনেকটাই দূরে। আমাদের আসতে সময় লেগেছিল প্রায় আধা ঘন্টার মতো। হচ্ছে মিস্ত্রিপাড়া রাখাইন জাদুঘর, পাশে রয়েছে রাখাইন পল্লী মার্কেট। ভিতরে প্রবেশ করার জন্য এখানে টিকিট নেয় 20 টাকা করে। আমি 20 টাকা দিয়ে টিকিট কিনে ভিতরে প্রবেশ করে গেলাম। ভিতরে প্রবেশ করতে সামনে দেখবেন বৌদ্ধ মন্দিরের এই জায়গাটি। এই রাস্তা দিয়ে আপনাকে মন্দিরের ভিতরে প্রবেশ করতে হবে। আর এই মন্দিরের আশেপাশে জায়গাটা অনেক বিশাল বড়। আপনারা চাইলে আশেপাশে ঘুরে দেখতে পারেন। আমার হাতে অতটা সময় ছিল না, যার কারণে আমি সোজা বৌদ্ধ মন্দিরের দিকে যাচ্ছি। প্রধান বৌদ্ধ মন্দিরের সামনে চলে আসলাম। এখন আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করছি। বৌদ্ধ মন্দিরে প্রবেশ করতেই দেখতে পারবেন এত বিশাল বড় একটি মূর্তি।
এই মূর্তিটি নাকি 37 মণ ওজনের অষ্টধাতু দিয়ে তৈরি করা হয়েছিল, যা বর্তমানে ভারতীয় উপমহাদেশের মধ্যে সবচেয়ে বড় মূর্তিদের মধ্যে অন্যতম। লম্বার হিসাবে এটি প্রায় 30 ফুট উঁচু। আর এই মন্দিরের ভিতরে মূর্তির চারিপাশে দেখতে পারবেন বৌদ্ধদের বিভিন্ন ধরনের তথ্য। আপনার যদি মন চায় তাহলে এগুলো দেখে নিতে পারেন। ভিতরে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, এরপর বাইরে চলে গেলাম, কারণ এই মন্দিরের সাথে রয়েছে আবার কুয়াকাটার সবচেয়ে প্রাচীন একটি কুয়া। এই হচ্ছে মিষ্টিপাড়া বৌদ্ধ মন্দিরের পাশে অবস্থিত প্রাচীন সেই মিষ্টি পানের কুয়া। এখনো এই কুয়া থেকে মিষ্টি পানি উত্তোলন করা হয়। তাই যারা কুয়াকাটা ভ্রমণ করতে আসেন তারা শুধু সমুদ্র নিয়ে পড়ে থাকবেন না, এইসব জায়গাগুলো একটু ঘুরে যাবেন, কারণ এইসব জায়গাগুলো হচ্ছে কুয়াকাটার সবচেয়ে জনপ্রিয় জায়গাগুলোর মধ্যে অন্যতম। মিষ্টিপাড়া বৌদ্ধ মন্দিরে ঘোরাঘুরা শেষ করেই চলে আসলাম আবার কুয়াকাটা শহরে। এখানে এসে চলে আসলাম শ্রীমঙ্গল বৌদ্ধবিহারে। এই বৌদ্ধবিহারটি কুয়াকাটা 0 পয়েন্ট থেকে 5 মিনিট হাঁটার দূরত্বে অবস্থিত। তাই এখানে আপনারা কুয়াকাটা 0 পয়েন্ট থেকে হেঁটেই চলে আসতে পারবেন। এই শ্রীমঙ্গল বৌদ্ধবিহারে রয়েছে কুয়াকাটার কুয়া। 1784 সালে আদিবাসী রাখাইনরা এই কুয়াকাটার কুয়াটি খনন করে। বর্তমানে কুয়াকাটার নাম কিন্তু এই কুয়ার কারণেই রাখা হয়। এই কুয়াটিও অনেকটাই গভীর, তাই যারা কুয়াকাটা ঘুরতে আসবেন তারা অবশ্যই কুয়াকাটার কুয়াকে দেখে যাবেন। এরপর কিছুক্ষণ এই বৌদ্ধবিহারে ঘোরাঘুরি করলাম, দেখলাম আশেপাশের পরিবেশ। এই বৌদ্ধবিহারের যে প্রধান ঘরটি রয়েছিল তা হলো এর মধ্যখানে। বৌদ্ধবিহারের এই ঘরটি হচ্ছিল 6 চালা বিশিষ্ট একটি বৌদ্ধবিহার। আসলে এই 6 চালা বিশিষ্ট ভবনের কারণে এই জায়গাটাকে আরো অনেক সুন্দর লাগে। এরপরে বৌদ্ধ মন্দিরের দিকে ভিতরে প্রবেশ করলাম। এই মন্দিরের ভিতরেও প্রবেশ করলে দেখতে পারবেন একটা বিশাল আকৃতির মূর্তি। এই মূর্তিটিও নাকি স্বর্ণ এবং বিভিন্ন ধাতু দিয়ে তৈরি করা হয়েছিল। এই বৌদ্ধ মন্দিরে আপনারা দেখতে পারবেন বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিভিন্ন ধরনের ইতিহাস। কেন কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম এবং চারপাশ ভালোভাবে দেখলাম। এরপর বৌদ্ধ মন্দিরের পিছনে দিয়ে গেলাম, ওইখানেও নাকি আরো একটি জায়গা রয়েছে। এখানেও বৌদ্ধদের বিভিন্ন ধরনের মূর্তি দিয়ে একটি স্থাপনা তৈরি করা হয়েছে। আপনারা চাইলে এই স্থাপনাগুলো দেখে যেতে পারেন। কুয়াকাটা ঘুরতে এসে সবকিছুই তো ভালোভাবে দেখলাম, কিন্তু এখনো আমাদের কেনাকাটা বাকি। চলে গেলাম কুয়াকাটা 0 পয়েন্টে অবস্থিত বার্মিজ মার্কেটে। এখানে দেখতে পারবেন অনেক বিশাল বড় একটি মার্কেট। মার্কেটগুলোতে অনেক শত শত দোকান রয়েছে, তাই আপনারা যে কোনো পছন্দের জিনিস এখানে পেয়ে যাবেন। তাই আমরাও কিছুক্ষণ ঘোরাঘুরি করে দেখলাম, দেখি বাড়ির জন্য কিছু নেওয়া যায় কিনা। অনেকক্ষণ ঘোরাঘুরির পর বাড়ির জন্য কসমেটিক্স, চকলেট আরও ইত্যাদি নিয়েছিলাম। তো আর কি, কুয়াকাটা বার্মিজ মার্কেটের কিছু দৃশ্য উপভোগ করুন। It's not a game, it's a rich thing.
কেনাকাটা শেষ করে সবকিছু রুমে রেখে আসলাম। এরপর আবার চলে গেলাম সমুদ্রে। বাড়ি যাওয়ার আগে দুপুরে গোসল করে নিলাম। এরপর আবার রুমে গিয়ে আমাদের ব্যাগ ট্যাগ সবকিছু গুছিয়ে রুম থেকে চেক আউট করে চলে আসলাম আবার সমুদ্রের বিচের পারে। শেষবারের মতো কুয়াকাটা সমুদ্রে আরো একটু ঘোরাঘুরি করলাম। দেখতে পাচ্ছেন এখানে আজকে কি পরিমাণ পর্যটক, কারণ ওই দিনটা শুক্রবার ছিল। আর শুক্রবারে কুয়াকাটা সমুদ্র সৈকতে প্রচুর পরিমাণ পর্যটক ভিড় করে। তাই যারা সুন্দরভাবে এবং ভালোভাবে কুয়াকাটা সমুদ্র সৈকতে ঘুরতে চান তারা শুক্রবার বাদে অন্য যে কোনো দিনে আসতে পারেন, কারণ ওই দিনে পর্যটক একটু কম থাকে। আমার কুয়াকাটা ভ্রমণের ভিডিও এখানে শেষ। যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে আবার নতুন কোনো ভ্রমণের ভিডিওতে।